স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল কক্ষটিতে থমথমে নীরবতা। দামি সেগুন কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান। তার আঙ্গুলের ফাঁকে চলন্ত দামি চুরুট থেকে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। সামনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন তার বিশ্বস্ত পিএস সজীব ভুঁইয়া। জুলফিকার রহমান ভারী গলায় প্রশ্ন করলেন, যাদেরকে ওর পেছনে পাঠিয়েছিলাম সেই ছেলেগুলো কি কোনো খবর দিতে পেরেছে? সজীব ভুঁইয়া মাথা নিচু করে উত্তর দিল, না স্যার, এখনো কোনো রেসপন্স নেই। তাহলে মূর্তির মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? কল দাও ওদের। জুলফিকার রহমানের কণ্ঠস্বরে চাপা গর্জন। সজীব পকেট থেকে ফোন বের করে বারবার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সে ঘামতে ঘামতে বলল, স্যার, কল ঢুকছে না, মনে হয় ফোন বন্ধ বা নেটওয়ার্কের বাইরে। জুলফিকার রহমান এবার সজোরে টেবিল চাপড় মারলেন। অ্যাশট্রেতে চুরুটটা পিষে ফেলে রাগান্বিত স্বরে বললেন, কল ধরছে না মানে কি? আমার ইনফরমারদের খবর আমার এখনই চাই। আমার একমাত্র ছেলে সুলতানের আজ এই অবস্থা যে করেছে তাকে আমি জ্যান্ত কবর দেব। আজ কতগুলো দিন ধরে আমার ছেলেটা হাসপাতালের বেডে জমে মানুষের লড়াই করছে। সজীব ভুঁইয়া একটু সাহস সঞ্চয় করে বলল, স্যার, আমার কেন জানি মনে হয় ওই ডিবি অফিসার তেজস্বী নামক মেয়েটাই এই কাজ করেছে। সুলতান স্যার কোমায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে অস্পষ্ট স্বরে শুধু তেজ শব্দটা উচ্চারণ করেছিলেন। জুলফিকার রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি চোখের মনে হিংস্র হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, যদি প্রমাণিত হয় ওই মেয়ে আমার ছেলের এই দশা করেছে, তবে ওকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। ওর সাহসের সীমা থাকা দরকার। ঠিক সেই মুহূর্তে দরজার কাছে একজন সিকিউরিটি গার্ড এসে কড়া নাড়ল। অনুমতি পেয়ে ভেতরে ঢুকে কুর্নিশ করে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাই। জুলফিকার রহমান ভ্রু কুঁচকে তাকালেন। অ্যাপয়েন্টমেন্ট আছে? না স্যার। আমি যখন বললাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা অসম্ভব, তখন তিনি বললেন, তার নামটা বললেই নাকি আপনি দেখা করতে দেবেন। নাম কি তার? তেজস্বী। তেজস্বীর নাম শোনা মাত্রই জুলফিকার রহমান আর সজীব ভুঁইয়া দুজনেই বজ্রহতের মতো স্তব্ধ হয়ে গেলেন। ঘরের তাপমাত্রা যেন এক নিমেষে কয়েক ডিগ্রি কমে গেল। যার পেছনে তারা লোক লাগিয়ে তককে তককে ছিলেন, সেই বাঘিনী নিজে এখন গুহার মুখে দাঁড়িয়ে। জুলফিকার রহমান কুটিল হাসলেন। সজীবের দিকে তাকিয়ে ইশারায় নিজেকে সামলে নিতে বলে গার্ডকে হুকুম দিলেন, পাঠাও তাকে ভেতরে। দেখি জমদূতের দরজায় নিজ ইচ্ছায় কেন করা নাড়ল। কাঠের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল এক দীর্ঘদেহী আত্মবিশ্বাসী নারী। জুলফিকার রহমান এবং সজীব ভুঁইয়া দুজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তেজস্বীর গায়ের রং দুধে আলতা ফর্সা, শরীর ছিপছিপে কিন্তু মজবুত গঠন। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চির বেশ উপরেই হবে। মন্ত্রী মহোদয় কিছু বলার আগেই তেজস্বী কোনো অনুমতি তোয়াক্কা না করে সামনের দামি চামড়ার চেয়ারটায় আয়েশ করে বসে পড়ল। জুলফিকার রহমানের কপালে ভাঁজ পড়ল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তেজস্বী সোজা মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে শীতল গলায় শুরু করলো, আপনার পাঠানো কয়েকটা ছেঁচড়া ছেলেপুলে আমার পেছনে লেগেছিল। হাত পা ভেঙে একটু উত্তম মাধ্যম দেওয়ার পর তারা কবুল করলো আপনিই নাকি তাদের পাঠিয়েছেন আমার ওপর নজর রাখতে। জুলফিকার রহমান আর সজীব ভুঁইয়া একে অপরের দিকে তাকালেন। তেজস্বী থামল না। তার ছেলের হাসি হেসে বলল, একজন ডিবি অফিসারের পেছনে পাড়ার গুন্ডা পাঠান? ছি, এসব ছোট বাচ্চাদের মতো কাজ কি আপনাকে মানায় জুলফিকার সাহেব? আপনার লোকেদের বুদ্ধি কি সব হাঁটুতে? মন্ত্রী হয়ে সজীব ভুঁইয়া গর্জে উঠল, এই অফিসার, মুখ সামলে কথা বলুন। কার সামনে বসে আছেন জ্ঞান আছে? একজন মন্ত্রীর সাথে এভাবে কথা বলার সাহস পান কোত্থেকে? তেজস্বী আবার ঘর ঘর কাঁপিয়ে হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় নেই, আছে চরম অবজ্ঞা। হাসি থামিয়ে সে বলল, সাধারণ মানুষের রক্ত চুষে যারা মন্ত্রী হয় তাদের মন্ত্রী বলতে আমার বিবেকে বাধে। জুলফিকার রহমান তখন চুপ ছিলেন। তিনি গম্ভীর গলায় বললেন, গুড, ভেরি গুড। তোমার মতো সাহসী অফিসার আমি আগে কখনো দেখিনি, অথচ বয়সে তুমি আমার হাঁটুর সমান একটা মেয়ে। তেজস্বী এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে রাখল। জুলফিকার রহমানের সামনের দিকে ঝুঁকে বসে সরাসরি প্রশ্ন করলেন, আমার ছেলেকে কেন এভাবে মেরেছ তেজস্বী? তেজস্বীর চেহারায় কোনো ভাবান্তর হলো না। সে নির্লিপ্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আমি মেরেছি? প্রমাণ কি? আমার প্রমাণের প্রয়োজন পড়ে না। মন্ত্রীর কণ্ঠে ক্ষমতার আস্ফালন। তেজ এবার শব্দ করে হাসল, শুনুন জুলফিকার সাহেব, আমি যখন কারো গায়ে হাত তুলি তখন তাকে সাধারণত জ্যান্ত ফেলে রাখি না। মন্ত্রী ভ্রু কুঁচকে বললেন, তার মানে তুমি বলতে চাইছো আমার ছেলে এই অবস্থার জন্য
তুমি দায়ী নও। তেজস্বী রহস্যময় হেসে বলল, আমি কি সেটা বলেছি? জুলফিকার রহমান এবার মেজাজ হারিয়ে দাঁতে দাঁত কিরমির করে বললেন, তাহলে কি তুমিই করেছ? তেজস্বী এবার একই ঢঙ্গে বললেন, আমি কি সেটাও বলেছি? মন্ত্রী কপালে হাত দিয়ে বসে পড়লেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তাকে এভাবে কথার জালে আটকে দিতে পারেনি। তিনি বিড়বিড় করে বললেন, আজ পর্যন্ত কেউ আমাকে আমার ধারণা থেকে সরাতে পারেনি। তেজস্বী উঠে দাঁড়ালো, টেবিলের উপর ঝুঁকে পড়ে নিচু স্বরে বলল, কারণ এর আগে কখনো তেজস্বীর সাথে আপনার দেখা হয়নি। তেজস্বী যাওয়ার আগে দরজার কাছে গিয়ে একবার থামলো, ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ নজরে জুলফিকার রহমানের দিকে তাকিয়ে বলল, ছোট বাচ্চাদের মতো আমার পেছনে আর লোক লাগাবেন না। এত এতে আমি বড় বিরক্ত হই। আর আমি বিরক্ত হলে কখন যে কি করে বসি তা আমি নিজেও বলতে পারছি না। বলেছে মুচকি হাসলো, তবে সে হাসিতে হাড় হিম করা শীতলতা ছিল। তেজস্বী সোজা হয়ে দাঁড়িয়ে যোগ করলো, আপনার ছেলেটা হাসপাতালে খুব কষ্ট পাচ্ছে। দয়া করি উপরওয়ালা যেন আপনার ছেলেকে তাড়াতাড়ি এই পৃথিবী থেকে তুলে নেন। তাহলে অন্তত দুনিয়ার এই তীব্র কষ্টটা আরও কমবে। ছেলের মৃত্যু কামনা শুনে জুলফিকার রহমান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেয়ার ছেড়ে সজোরে উঠে দাঁড়ালেন। তার গলার রগগুলো ফুটে উঠেছে। তিনি চিৎকার করে কিছু বলতে চাইলেন, কিন্তু তেজস্বীর হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আঙ্গুল উঁচিয়ে বলল, সাবধান হন জুলফিকার সাহেব, আপনার গত 10 বছরের সকল অপকর্মের রেকর্ড তোলা আছে। সেসব যদি একবার জনগণের সামনে আসে তবে আপনার ওই গদি আর ওই দামি চুরুট কোনোটারই অস্তিত্ব থাকবে না। সেটা আপনি খুব ভালো করেই জানেন। বলেই তেজস্বী আর এক মুহূর্ত অপেক্ষা না করে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। তার জুতার শব্দ করিডোরে প্রতিধ্বনি হতে লাগলো। ভেতরে সজীব ভুঁইয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, স্যার, আপনি শুধু একবার অর্ডার দেন, একে শেষ করতে একটা বুলেটই যথেষ্ট। মেয়েটা ধরাকে সরা জ্ঞান করছে। জুলফিকার রহমান ধপ করে চেয়ারে বসে পড়লেন। কাঁপা কাঁপা হাতে আবার একটা চুরুট ধরালেন। ধোয়া ছেড়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করে নিচু স্বরে বললেন, উঠতে দাও সজীব, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ও জানে না ও কার লেজে পা দিয়েছে। সারাটা দিন তেজস্বীর বুকের ভেতর এক অজানা আশঙ্কায় ধুকপুকানি কাজ করছিল। কাজ পাগল মেয়েটা আজ কোনো কিছুতেই মন বসাতে পারছিল না। টেনশনটা নিজেকে নিয়ে নয়, বরং তার সবচেয়ে কাছের বন্ধু ও সহকর্মী ইকরাকে নিয়ে। আজ 2 দিন হতে চললে ইকরার কোনো পাত্তা নেই। গতকাল যখন শেষবার কথা হয়েছিল, ইকরা শুধু বলেছিল সে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কিন্তু তেজস্বীর তুখোড় গোয়েন্দা কান ইকরার কণ্ঠস্বরে সেই সূক্ষ্ম কাঁপুনিটা ঠিকই ধরে ফেলেছিল। কিছু একটা তো নিশ্চয়ই অস্বাভাবিক ছিল। ডিভি ব্যুরো থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এলো তেজস্বী। কাজের পাহাড়ের চাপে কণার সাথেও কয়েকদিন ধরে দণ্ড আড্ডা দেওয়া হয় না। ভাবলো বাসায় গিয়ে বোনের সাথে সময় কাটাবে, কিন্তু ইকরার দুশ্চিন্তায় যেন মাথার ভেতর জাঁকিয়ে বসেছে। গাড়ি বের করে তেজস্বী এবার ইকরার নাম্বারে কল দিল। ফোনে রিং হচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। তেজস্বী স্টিয়ারিংয়ে হাত চাপড়ালো। এই পেশায় জীবন প্রতি মুহূর্তে সুতোর ওপর ঝুলে থাকে। ইকরা কি তবে বড় কোনো বিপদে পা বাড়ালো? হঠাৎ মোবাইলটা ঝংকার দিয়ে উঠল। স্ক্রিনে ইকরার নাম দেখেই তেজস্বী মুখে প্রশান্তির হাসি ফুটল। কিন্তু ফোনটা কানে নিতেই সেই হাসি মুহূর্তেই মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল চরম আতঙ্ক। ওপাশ থেকে ভেসে এলো ইকরার যন্ত্রণা কাতর ভাঙা কণ্ঠের ফিসফিসানি, তেজস্বী। তেজস্বীর কণ্ঠস্বর শুনে সে বুঝে গেল সময় বড্ড কম। অস্থির হয়ে সে চেঁচিয়ে উঠল, ইকরা, দোস্ত, কি হয়েছে তোর? কোথায় আছিস তুই? ওপাশ থেকে ইকরার কণ্ঠস্বর আরো ক্ষীণ হয়ে এলো, আমি আমি জানি না কোথায় আছি। চারপাশটা বড্ড নিস্তব্ধ, পুরনো কোনো পরিত্যক্ত বিল্ডিং হবে হয়তো। তেজস্বী নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, শোন আমার কথা, একদম ঘাবড়াবি না। নিজেকে সেফ রাখার চেষ্টা কর, আমি আসছি। ইকরা আবারও কিছু একটা বলতে চাইলো। তেজস্বী আবার মনে হয় কথাটা শেষ হলো না, তার আগেই খট করে কলটা কেটে গেল। তেজস্বী আবারও কল ব্যাক করলে, কিন্তু এবার নাম্বারটা বন্ধ বলছে। শরীরের রক্ত যেন হিমাকৃত হয়ে গেল তেজস্বীর। সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত ফোন করলো পুরোতে। তার গলা এখন ইস্পাতের মতো কঠিন। অপারেটর, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, তার লাস্ট লোকেশন ইমিডিয়েটলি ট্র্যাক করো। সিগন্যাল ট্রায়াঙ্গুলেশন করে আমাকে এক্ষুনি আপডেট দাও। ইটস এ লাইফ অর ডেথ সিচুয়েশন। তেজস্বী জিপের এক্সিলারেটরে
পা দিয়ে সবে গতি বাড়িয়েছে। ঠিক তখনই রাস্তার মাঝখানে কেউ একজন মরিয়া হয়ে হাত নেড়ে গাড়ি থামাতে বলল। কড়া ব্রেক কষতেই তেজস্বীর সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখল সামনে দাঁড়িয়ে আর্য। এই মুহূর্তে আর্যর সাথে কথা বলার মতো 1 সেকেন্ড সময়ও তার হাতে নেই। তেজস্বী জানলার কাচ নামিয়ে বলল, আর্য, একদম সামনে থেকে সরুন। আমার সাথে কথা বলার এখন আপনার সাথে কথা বলার মতন এখন বিন্দুমাত্র সময় আমার নেই। যা বলার পরে হবে। কিন্তু আর্য যেন আজ অন্য ধাতুতে গড়া। তেজস্বীর নিষেধ অমান্য করে সে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। গাড়িটা যখন ধীর গতিতে এগোতে শুরু করেছে, আর্য ক্ষিপ্র হাতে দরজা খুলে পাশের সিটে উঠে বসলো। তেজস্বী চরম বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে তাকালো। আপনি কি করছেন কি? নামুন গাড়ি থেকে, আমি খুব জরুরি আর বিপজ্জনক কাজে যাচ্ছি। তেজস্বীর কণ্ঠে অস্থিরতা। আর্য শান্তভাবে সিট বেল্ট বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? এত কিছু বুঝিয়ে বলার সময় নেই আমার কাছে। প্লিজ আর্য, ঝামেলা না করে নামুন। আমিও যদি আপনার সাথে যাই তবে কি খুব সমস্যা হবে? আর্যর চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তেজস্বী এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, অবশ্যই সমস্যা। আপনি কি বুঝতে পারছেন না ওখানে লাইফ রিস্ক রয়েছে, গুলি চলতে পারে, যা কিছু হতে পারে। আর্য নির্বিকার। সে তেজস্বীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, থাকলে থাকুক রিস্ক। আপনার সাথে এখন ব্যাকআপ আর কোনো ফোর্স দেখতে পাচ্ছি না, তাই আমি আপনাকে একা ছাড়ছি না। আমি আপনার সাথেই যাব, প্লিজ না করবেন না। তেজস্বী আর কোনো কথা বাড়ল না। ইকরার জীবনের প্রতি সেকেন্ড এখন বালু ঘড়ির বালুর মতো ঝরঝর করে ফুরিয়ে যাচ্ছে। ব্যুরোর অন্য অফিসাররা একটা বড় স্পেশাল অপারেশনের শহরের অন্য প্রান্তে ব্যস্ত। সেখান থেকে ব্যাকআপ আসতে অনেক দেরি হবে। আপাতত এই জেদি লোকটাকে পাশে নিয়ে তাকে এগোতে হবে। তেজস্বী আর্যর দিকে একবার তাকিয়ে সজোরে জিপের গিয়ার পরিবর্তন করলো। টায়ারের ঘর্ষণে বিকট শব্দ করে গাড়িটা তীরের মতো ছুটে চলল কেরানীগঞ্জের সেই পরিত্যক্ত এলাকাটির দিকে। ঘরটা পুরনো, ধুলোবালি আর মাকড়সা জালে একাকার। চারিদিকে স্তূপ করে রাখা লোহার ভাঙাচোরা কিছু ড্রাম আর জং ধরা যন্ত্রাংশ। গুমোট ভাবসা গন্ধে দম আটকে আসছে। দূর থেকে কারো ভারী বুটের শব্দ পেতে ইকরা বিদ্যুৎ বেগে তার হাতে থাকা ভাঙা মোবাইলটা ড্রামের আড়ালে লুকিয়ে ফেলল। পায়ের কাছেই অঘরে পড়ে আছে সেই লোকটা যে তাকে পাহারা দিচ্ছিল। ইকরা সুযোগ বুঝে এক জবরদস্ত ঘুষিতে তাকে জ্ঞান হারিয়ে মাটিতে শুইয়ে দিয়েছে। আর সেই লোকটার ফোন দিয়েই সে তেজস্বীকে কল করেছিল। ইকরা জলদি দরজার আড়ালে গিয়ে নিজের নিঃশ্বাস চেপে ধরল। ভারী পায়ের শব্দটা একদম কাছে আসতে সে আড়াল থেকে বেরিয়ে একটা মোটা কাঠের লাঠি দিয়ে দরজার লোকটার মাথায় সজোরে বাড়ি দিল। লোকটা ভারসাম্য হারিয়ে ছিটকে মাটিতে পড়ল ঠিকই, কিন্তু আঘাতটা একদম মোক্ষম জায়গায় লাগেনি। গঙাতে গঙাতে লোকটা ধড়মড় করে উঠে দাঁড়ালো এবং ক্ষিপ্র হাতে পকেট থেকে একটা রিভলভার বের করে ইকরার দিকে তাক করলো। কদর্য হাসি হেসে লোকটা বলল, আমাকে মারবি? একটা সামান্য মেয়ে হয়ে এত বড় কলিজা তোর? জীবনের মায়া দয়াকে একদম শেষ করে ফেলেছিস। ইকরা ভয় পেল না, বরং তার ঠোঁটে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। স্থির গলায় সে বলল, পুলিশ প্রফেশনে যেদিন পা দিয়েছিলাম সেদিনই জীবনের মায়া বিসর্জন দিয়ে কফিনে সই করে এসেছি। কথাটা শেষ হওয়ার আগেই ইকরা বাজ পাখির মতো ছোঁ মেরে লোকটার হাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। চোখের পলকে তার হাত মুচড়ে বন্দুকটা ছিনিয়ে নিল সে। এবার বন্দুকটা লোকটার কপালে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল ইকরা। বল, মেয়েগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? আর কখন ওদের পাচার করার প্ল্যান তোদের? জলদি বল। লোকটা যে ভয় পাওয়ার বদলে অট্টহাসিতে ফেটে পড়ল। ঠিক তখনই চারপাশ থেকে আরো কয়েকজন সশস্ত্র সাঙ্গপাঙ্গ এসে সেখানে ঘিরে দাঁড়ালো ইকরাকে। ইকরা বুঝতে পারল সে চারিদিকে থেকে ফেঁসে গেছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো তার লিডার, মাথায় লম্বা চুল আর কুঁচকে কালো রঙের এক বীভৎস চেহারার লোক। সে আয়েশ করে একটা কাঠের চেয়ারে পা তুলে বসলো। হাতের আঙ্গুল মোটকে সে কর্কশ গলায় বলল, মামুনি, বন্দুকটা নিচে নামাও। তা না হলে ওই যে মেয়ে বাচ্চাগুলোকে ধরে এনেছি, এক এক করে সবকটাকে পিস পিস করে কেটে ফেলবো। চাও সেটা? বাচ্চাগুলোর বিপদের কথা শুনে ইকরার বুকটা কেঁপে উঠল। সে জানে এরা পশুর চেয়ে অধম, যা বলছে তা করতে এক মুহূর্তও ভাববে না। সে আর্তনাদ করে উঠল, না, খবরদার, ওদের গায়ে হাত দেবে না। তাহলে খেলনাটা নিচে ফেলে দাও। লোকটার কণ্ঠে পৈশাচিক আনন্দ। ইকরার কোনো উপায় না দেখে হাতের বন্দুকটা কিছুটা দূরে ছুঁড়ে মারল। লিডারের ইশারা পেতেই দলের ভেতরে থাকা দুজন বলবান নারী গুন্ডা এগিয়ে এসে ইকরার 2 হাত পিছ মোড়া করে শক্ত করে চেপে ধরল। লিডার এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে ইকরার সামনে এসে দাঁড়ালো। ইকরার চোখ দুটো অপমানে আর রাগে আগুনের মতো লাল হয়ে উঠেছে। সে এক দৃষ্টির লোকটার দিকে ঘৃণা ভরে তাকিয়ে রইল। অন্ধকার ঘরটা এখন ইকরার
যন্ত্রণা কাতর গঙানিতে ভারী হয়ে উঠেছে। তাই সেই লম্বা চুলওয়ালা লোকটা ইকরার চোয়ালটা বাঘের থাবার মতো শক্ত করে চেপে ধরল। লোকটার চোখে মুখে এখন খুনে খুনের নেশা। সে ইকরার মুখের খুব কাছে মুখ এনে হিস হিস করে বলল, এত তেজ কেন রে তোর? তুই যাকে একটু আগে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে রেখেছিস সে কে জানিস? সে আমার নিজের ভাই। কথাটা শেষ করে লোকটা নিজের সর্বশক্তি দিয়ে ইকরার দুই গালে পরপর করে একটা চড় বসালো। থাপ্পড়ের চোটে ইকরার মাথাটা ঘুরে গেল। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত ঝরতে লাগলো। গত 14 ঘন্টা ধরে এই জং ধরা লোহার চেহারে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল সে। এক ফোঁটা পানি পর্যন্ত তাকে দেওয়া হয়নি। শরীরটা প্রচণ্ড অবসন্ন, কিন্তু তার লড়াকু মনটা এখনও হার মানেনি। লোকটি সরে যেতে তার ইশারায় লেডি গুন্ডাগুলো ইকরাকে মাটিতে ফেলে দিল। তারপর শুরু হলো পৈশাচিক নির্যাতন। বুট, জুতোর লাথি আর কিল ঘুষিতে ইকরার ফর্সা শরীরটা নীল হয়ে যেতে লাগলো। শরীরের বিভিন্ন ক্ষতস্থান থেকে চুইয়ে রক্ত পড়ছে মেঝেতে। তবু ইকরার দাঁতে দাঁত চেপে গোঙানি আড়াআড় করে গর্জে উঠল বাচ্চা মেয়েগুলো কথায়, খবরদার ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। যদি একটা মেয়ের গায়েও আঁচড় লাগে তবে তোদের সবকটাকে টেনে বের করে জ্যান্ত কুচি কুচি করে কাটবো আমি। লিডারটা এবার বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সে ইকরার পড়ে থাকা হাতের ওপর নিজের ভারী বুট জুতো দিয়ে সজোরে পিষে দিল। ইকরা আর সহ্য করতে পারল না। তার বুক ফাটা এক আর্তনাদ চার দেয়ালের নিস্তব্ধতা মাঝখান থেকে করে দিল, খান খান করে দিল। লোকটা ব্যঙ্গ করে বলল, পিচ পিচ করে কাটবি? তুই বেঁচে থাকলি তো কাটবি রে খুকি। লোকটির আদেশ গুন্ডারা ইকরাকে আবারও টেনে তুলে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলল। ঠিক তখনই একজন নারী সঙ্গী হাতে একটা ইঞ্জেকশন দিয়ে ধীর পায়ে ইকরার দিকে এগিয়ে এলো। ইঞ্জেকশনের ভেতরে নীলচে রঙের এক তরল। ইকরা মরণপণ চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, চিৎকার করে বলল, কি এটা? কি দিচ্ছিস আমাকে? মেয়েটা পৈশাচিক হাসি হেসে সিরিঞ্জের ডগা দিয়ে কয়েক ফোঁটা তরল বের করে বলল, তেমন কিছু না, স্রেফ বিষ। এটা শরীরে যাওয়ার পর তুই তিলে তিলে মরবি। তোর ওই তেজ, ওই পুলিশি দাপট সব আজকের পর থেকে মাটির সাথে মিশে যাবে। ইকরা নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকুও করলো, কিন্তু চারপাশ থেকে চেপে ধরা শক্ত হাতগুলোর সামনে সে আজ বড় অসহায়। নিমিষেই মেয়েটি সিরিঞ্জের সূচ ইকরার বাহুতে ফুটিয়ে দিল। শরীরের ভেতর বিষাক্ত সেই তরলটা প্রবেশ করতেই ইকরার চোখের সামনে পৃথিবীটা ঝাপসা হয়ে আসতে লাগলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।